নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাঁকুড়া জেলার সোনামুখীর ভোরা গ্রামের ধনঞ্জয় কাঠিয়া বাবার ওপরে এক বিশেষ সাক্ষাৎকার নিয়েছেন বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তিত্ব অশোক বন্ধু চক্রবর্তী। এই স্থানটিতে জন্মেছিলেন ধনঞ্জয় কাঠিয়া বাবা, যেটি বাঁকুড়ার একটি মহাতীর্থভূমিতে পরিণত হয়েছে। এখানে রয়েছে কাঠিয়া বাবার সমাধি মন্দির এবং অন্যান্য মন্দির। এটি একটি সুন্দর দ্রষ্টব্য স্থান হিসাবে এখন বাঁকুড়া জেলায় পরিচিত। এই ব্যাপারে সাক্ষাৎকার গ্রহণ করেছেন অশোক বন্ধু চক্রবর্তী, তা আমরা তুলে ধরলাম। রাধে রাধে। আমরা ভরা গ্রাম, এটা বাঁকুড়ার অন্তর্ভুক্ত একটি গ্রাম, যে গ্রামে এসে পৌঁছেছি। গ্রামের লোকেশনটা এখানে আসতে গেলে জয়রামপুর থেকে টোটো বা ছোট ছোট বাস, এই যানবাহনে চেপে আপনারা এই ভরা গ্রামে আসতে পারেন। এই ভরা গ্রাম গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত এবং এই ভরা গ্রাম প্রসিদ্ধ সারা বাংলায় বলবো না, সারা ভারতবর্ষের, সারা বিশ্বে আজকে খ্যাতি লাভ করেছেন একজন পরম পুরুষ, ব্রহ্ম পুরুষ। তিনি এখানে জন্মগ্রহণ করেছিলেন, তিনি সাধনা করেছিলেন। তিনি হলেন বৈষ্ণব সম্প্রদায়ের একদম প্রাচীন সম্প্রদায়, নিম্বার্ক সম্প্রদায়। সেই নিম্বার্ক সম্প্রদায়েরই 108 ব্রজবিদেহী 56তম আচার্য শ্রীমৎ ধনঞ্জয় দাস কাঠিয়া বাবাজি মহারাজ। আধ্যাত্মিকের চূড়ামণি বলা যায় তাকে। এবং ওনার দুই শিষ্য এখনো পর্যন্ত নিম্বার্ক সম্প্রদায়ে একদম সিংহরূপে রয়েছেন। এক হলো ডক্টর বৃন্দাবন বিহারী কাঠিয়া বাবাজি মহারাজ, যিনি সুকচর আশ্রমে অবস্থান করছেন, এবং আরেকজন হলেন শ্রী রাসবিহারী কাঠিয়া বাবাজি মহারাজ, মহামণ্ডলেশ্বর, যিনি সারা ভারতবর্ষে এবং সারা বিদেশে যিনি এই চার সম্প্রদায়ের চূড়ামণি। আমরা ওনাদেরই শ্রী গুরুদেব এই ধনঞ্জয় দাস কাঠিয়া বাবাজির আশ্রমে উপস্থিত হয়েছি। আজকে একটি অনুষ্ঠান এখানে হবে, বস্ত্র বিতরণ এবং সাধু সেবার জন্য। তো এই আশ্রমের অধ্যক্ষই বলা যেতে পারে শ্রী বলাই চন্দ্র গড়াই মহাশয়, তাকেও আমরা পেয়েছি। আমরা এই বলাই এই আশ্রমের কিছু গুরুত্বপূর্ণ তথ্য তার কাছ থেকে সংক্ষেপে জানব। বলাই বাবু, কত বছর ধরে আপনি এই নিম্বার্ক সম্প্রদায়ের এই আশ্রমের সাথে যুক্ত? তা অন্তত 25-30 বছর, 25-30 বছর হবে। 25-30 বছর। 25-30 বছর। তো এই আশ্রম ধনঞ্জয় দাস কাঠিয়া বাবাজি মহারাজের, মানে এখানেই তিনি কি জন্মগ্রহণ করেন? এ ব্যাপারে একটুখানি বিশদভাবে ছোট্ট করে বলেন না। হ্যাঁ, এখানেই তিনি জন্মগ্রহণ করেন। আর ওনার ইয়েতে কুষ্টিতে যেটা আমরা পড়েছি, যে কুষ্টি যে একজন এখানের হস্তবিচারক বোধহয় এসছিলেন, তা ওনার কুষ্টি দেখে বলেছিলেন যে উনি একজন বিরাট মহাপুরুষ হবেন, বা সারা দেশ বিদেশে ওনার খ্যাতি ছড়িয়ে যাবে এবং খুব আধ্যাত্মিক মার্গের মহাপুরুষ এরকম হবেন। এই ধরনের কথা বইতে লেখা আছে, আমরা যেটা পড়েছি। আর আমরা নিজেরা যেটা শুনেছি আর কি, যে আমাদের এই এলাকাতে এই চক্রবর্তী পাড়া এটা খুব বর্ধিষ্ণু, এবং এদের কুলদেবতা হচ্ছে স্বয়ং রাধা মাধব। এই মন্দিরে বসে রয়েছি রাধা মাধব।
তো এই ধনঞ্জয় দাস কাঠিয়ার মুখ থেকে আমি এই ওনার ভাষণে শুনেছি আর কি, নিজে মুখেই শুনেছি, মিথ্যার কোনো ব্যাপার নাই। তো উনি বলছেন যে আমি একদিন দুপুরে ঘুমাচ্ছি, এমন সময় আমি স্বপ্ন দেখলাম যে আমি সেই রাধা মাধব, মানে উনি উনি সেই রাধা মাধব উনি স্বপ্নে জানাচ্ছেন আর কি। তো উনি সেই দিন তো উনি সেটাই প্রকাশ করলেন সেদিন যে আমি সেই রাধা মাধব। তো এরপর থেকে তো ওনার প্রচুর ঘটনা আছে। উনি যখন ওই দিব্যজ্ঞান লাভ করে আস্তে আস্তে পড়াশোনা করেন, খেলাধুলাতেও খুব ইয়ে ছিল। এই আমাদের এখানে ইয়ে আছে, কাছাকাছি একটি বন আছে, সেখানে ওনার খেলাধুলার একটা জায়গা ছিল, একটা পর্বত পর্বত একটা ছোট্ট পর্বত আছে। তো সেই জায়গাতে উনি খেলাধুলা করতে যেতেন, বা বিভিন্ন ইয়েতে অনেক ঘটনায় আছে যেগুলো আমাদের কাছে খুবই আশ্চর্যজনক। তারপরে এখানে টোলে বিভিন্ন জায়গাতে পড়াশোনা করেছেন, পড়াশোনা করে তারপরে উনি যখন একটা শক্তির অধিকারী হলেন তখন উনার অনেক পরীক্ষা করেছেন, তার বইয়ে সব লেখা আছে যে যখন উনি বুঝতে পারছেন যে হ্যাঁ আমি একটা খুবই বড় শক্তির অধিকারী, আমি যা মনে করছি তাই হচ্ছে, বলছেন যে তিনি নিজে মুখেই বলেছেন শুনেছি যে একটা ট্রেন যাচ্ছে, তো ট্রেন ছুটছে, তো এমন সময় উনি ভাবছেন যে যদি সত্যি যদি ভগবান আছে তাহলে ট্রেনটা থেমে যাক। কিছুক্ষণের মধ্যে ট্রেন থেমে গেছে। ট্রেন থেমে যাওয়ার পর ড্রাইভার নেমে খোঁজাখুঁজি হয়েছে কি কারণে এরকম ইয়ে হলো। তারপর উনি ড্রাইভার খুঁজে পর দেখছে কিছুই সবই ঠিক আছে। তারপর উনি আবার মনে মনে ভাবছেন যে না ট্রেন চলুক, যাতে আর কোনো অসুবিধা না হয়। তারপর আবার স্টার্ট দিয়ে ট্রেন চলতে আরম্ভ হয়েছে। এইরকম ময়ূরের ঘটনা আছে, ময়ূর পেখম তুলে ওনার সামনে নাচছে। তো এরকম তো একবার হলো। তারপর উনি বলছেন যে আচ্ছা যে সত্যিই যদি ভগবান আছেন তাহলে আরেকবার হোক। তারপরে উনি তখন বলছেন যে এটা না কোনো ক্রমে হয়তো এমনি হলো হয়েছে দুবার, তাহলে আরেকবার হোক নাচ দেখার। তারপরও আবার একবার ময়ূর নাচ দিচ্ছে। এইভাবে অনেক পরিমাণে দিব্য জ্ঞান যে উনি লাভ করেছেন, প্রথম অবস্থাতে উনি পাগলের মতন হয়ে গেলেন। তারপর অনেক ঘটনা, আমি সে বিশাদ বলতে পারবো না। তো প্রচুর ঘটনা আছে, এবং উনি অলৌকিকের প্রচুর অলৌকিক উনি দেখাতে চান না। ওনারা শুনেছি যে অলৌকিক দেখালে আমাদের সাধন মার্গে বা আমাদের যে অধিকারী হয়েছি, যে অধিকার পেয়েছি, সেগুলোর থেকে অনেক ক্ষতি হবে। সেই জন্য আমরা এইসব ইয়ে করতে পারি না, নাহলে ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারি, সবই দেখাতে পারি। কিন্তু তারপরে ধরুন অনেক ঘটনা আছে দেখেছি যে একজনকে বলেছেন যে তার শরীর খারাপ, তার চিঠিতে লিখছেন যে ঠিক আছে তোমার পাশে কেউ ব্রাহ্মণের বাড়ি নাই? তো বলেছে হ্যাঁ আছে। তো বলছেন যে না ও তাহলে তুমি ওর বাড়িতে যে দিন সকালে পাদদক খেয়ে আসবে, মানে পা ধুয়ে জল খেয়ে আসবে। তো বলছে না না ওই ব্রাহ্মণ ভালো নয়, ব্রাহ্মণ ও নেশা করে ইয়ে করে, ও ব্রাহ্মণ ভালো। বলছে তোমার ওই সব দেখে লাভ নাই কিছু, তুমি ওই ব্রাহ্মণের বাড়িতে যাবে, যে ব্রাহ্মণ কি খারাপ না ভালো তোমাকে বিচার করার কোনো দরকার নাই। তোমাকে যা বলছি তুমি এটি করবে, তাতে উনি তার শরীর সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এরকম প্রচুর ঘটনা আছে। তারপরে আমরা অনেক ঘটনায় দেখেছি যে অনেকে রোগগ্রস্ত হয়ে যে উনি বলছেন না যে তুমি এটি মুক্তি পেয়ে যাবে, সেরে যাবে, ইয়ে হবে, ঠাকুরজিকে ডাকো আর এই তুলসী নিয়ে যাও, তাতে অনেকের কাজ হয়েছে, সুস্থ হয়ে গেছে, ভালো গেছে। এরকম ঘটনা প্রচুর আছে আর কি। আর তারপরে কি আমাদের কলেজের ব্যাপারে বলবো। আরিয়া একটা ছেলে খুব মিষ্টি খেত, সেই ঘটনা খুব মিষ্টি খেত। আমরা যিনি ব্রহ্মজ্ঞ মহাপুরুষ, ওনারা অনেক অলৌকিক ক্রিয়াকলাপ দেখাতেই পারেন, কিন্তু ক্রিয়াকলাপ দেখালে কি হয় সেটা ওনার মুখ থেকেই আমরা পেলাম। আমরা ওনাকে আমাদের অনন্ত কোটি প্রণাম জানাই যে এই গুপ্ত বৃন্দাবনে যে আমরা আসতে পেরেছি। সবাই কিন্তু ইচ্ছা করলেই আসতে পারে না। যারা ভক্তি মার্গের তারাই দেখেছি এই গুপ্ত বৃন্দাবনে আসার কল্পনা করলে পরেই কোনো না কোনো ভাবেই চলে আসে। এবং এটাও গ্রাম্য একটা সংবাদ বলতে পারেন। গ্রামের অনেক মানুষের কাছ থেকে আমি শুনেছি এখনো ওনাকে সেই রকমই ভক্ত দেখতে পান, এখনো হাঁটেন, এখনো কথা বলেন, এখনো তিনিই পূজা করেন, তার পূজা। আমরা যেটা করি সেটা বহিরঙ্গের পূজা, কিন্তু অন্তরের ভালোবাসা দিয়ে যে রাধা কৃষ্ণের পূজা এখনো তিনি করে চলেছেন।
আমি সারা ভারতবর্ষের যারা বাংলা বোঝেন, যতদূর অবধি আমার কথা যাচ্ছে, তাদেরকে আমি প্রার্থনা জানাবো যে আপনারাও আসুন এই গুপ্ত বৃন্দাবনে, এই অলৌকিক বৃন্দাবনে, আহ, আহ, এবং এখানে এসে কেবল অনুভূতিটা দিন। আপনি পণ্ডিত হতে পারেন, আপনি যোগী হতে পারেন, আপনি জ্ঞানী হতে পারেন, কিন্তু যদি ঈশ্বর অনুভূতি না থাকে, তাহলে সেই পণ্ডিত পণ্ডিত না, সেই যোগী যোগী না, সেই জ্ঞানী জ্ঞানী না। তা আমরা বলাইবাবুর কাছ থেকে একটু জেনে নেব, এখানে আসতে গেলে কি এখানে থাকার কি কোনো ব্যবস্থা আছে? ব্যবস্থা আছে, হ্যাঁ থাকার ব্যবস্থা আছে। আমাদের আশ্রমে গেস্ট হাউস আছে, অসুবিধার কিছু নেই। আর একটু আগে থেকে জানিয়ে দিলে খুব ভালো হয়, আমরা তাহলে সেরকম প্রিপারেশন দিয়ে রাখলাম। আর রুম অবশ্য কম আমাদের এখানে, তবে অসুবিধা কিছু নাই। হ্যাঁ, আপনার ফোন নাম্বারটা কি আস্তে আস্তে বলুন। ফোন নাম্বার হচ্ছে 8388188560। আর মোটামুটি আপনাদের এখানে কি 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 ধরনের উৎসব হয়ে থাকে? হ্যাঁ, উৎসব আমাদের এখানে ধরুন প্রথমত কাঠিয়াওয়ার জন্মতিথি, তিরুভাব তিথি, আচ্ছা গুরু পূর্ণিমা, জন্মাষ্টমী, তারপর দোল পূর্ণিমা, রজোৎসব, নন্দ উৎসব, তারপর আরো এই যেমন ধরুন সন্ত হ্যাঁ রাধাকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা, আশ্রম প্রতিষ্ঠার দিন, এইসব গুলো হয় আর কি। আর হ্যাঁ, সারা বছরই উৎসব লেগেই থাকে। আর তাছাড়া ধরুন কিছু কিছু আমাদের এই সন্তোষ কাঠিয়াবার, রমজাস কাঠিয়াবার ছোটখাটো করে হয় আর কি। সবসময় একটা বিষয়ের চিন্তা নিয়ে থাকি, এবং চিন্তার মধ্যে থাকতে থাকতে একটা পরিশ্রম চলে আসে। আমি বলবো, এই ঘন জঙ্গলের মধ্যে বেষ্টিত এই আশ্রমে এসে যদি কেউ একদিন বা দুদিন কাটায় আধ্যাত্মিক চিন্তা ভাবনায়, আপনার সমস্ত টেনশন, আপনার সমস্ত ব্যাধি সমস্ত আপনার চলে যাবে, এবং আপনারা খুব আনন্দ নিয়ে বাড়ি ফিরবেন। এটা আমি কিন্তু দৃঢ়তার সাথে বলতে পারি, কারণ এইটা এই এই ভূমিটাই হলো এমন আধ্যাত্মিক ভূমি যেখানে তিনি সাধনা করেছিলেন। এবং আমরা ঠিক এই মন্দিরের প্রাঙ্গণেই বসে আছি, এই রাধাকৃষ্ণ মন্দির, রাধা মাধবের মন্দির, এবং এই রাধা মাধব এখনো কথা বলেন। এটাই অপূর্ব যে এখনো এই গ্রামের কপিতয় ব্যক্তিত্বের, ভক্তি মার্গের ব্যক্তিত্বের সাথে তিনি কথা বলেন। তো আমি সবাইকে সাদর অভ্যর্থনা জানাবো এই ভরার নিম্বার্ক সম্প্রদায়ের আশ্রম থেকে, যে আপনারা আসুন, আপনারা অনুভব করুন, আপনারা আনন্দ পান, জগৎবাসী আনন্দে থাকুক, এটাই আমাদের কাম্য। আমরা আজ এখানে উপস্থিত হয়েছি, অনেকে আমাদের মধ্যে আছেন, প্রত্যেককে আমার যথাযোগ্য স্থানে সম্মান, প্রণাম এবং ভালোবাসা জানাই। আপনারা যে এই সম্বন্ধে উদ্যোগ নিয়েছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এই সম্বন্ধে আমাদের কিছু বলার নেই, পূর্ববর্তী কর্তা অনেকেই বলেছেন, অনেক কিছু বলেছেন। আমরা সাক্ষাৎ ভগবানকে দর্শন করছি, এটাই আমরা বলতে পারি। এখানে আমাদের জন্ম হয়েছে ভরা গ্রামে, আমরা সাক্ষাৎ ভগবানকে দর্শন করেছি, এবং তার পুণ্যজোরেই, তার কর্মফলে আমরা আমাদের সংসার প্রতিপালন করছি, এবং এর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে আমরা বিভিন্ন কর্মে লিপ্ত হয়ে আছি। ওনার নামে আজ ভরা ধন্য, ভরা কাঠিয়াওয়া আমাদের এখানে জন্মগ্রহণ করার জন্য। ওনার নামে স্কুল, কলেজ, ITI, হ্যাঁ, সমস্ত কিছু ওনার প্রভাবে হয়েছে। আগামী দিনে আরো একটা মহাবিদ্যালয় মানে আমাদের সারা ভারতবর্ষের মধ্যে মহাবিদ্যালয় কোথাও নেই, আমাদের এই ভরা গ্রামে অবস্থিত। ওনার পুণ্যের জন্যই, ওনার কর্মফলের জন্য এখানে হয়েছে। আগামী দিনে আরো ওনার যে ইচ্ছে ছিল যে নারী শিক্ষা প্রসার করা, সেই প্রসারের জন্য উনি মহাবিদ্যালয় এখানে খুলেছেন প্রত্যন্ত গ্রামে, যাতে মেয়েরা এখানে শিক্ষা লাভ করতে পারে। আগামী দিনে যাতে আরো দীর্ঘায়িত হয় এই প্রচার, যাতে আরো দীর্ঘায়িত করতে পারি আমরা, তার জন্য সচেষ্ট রাখি। আপনারাও মানে আমাদের সাথে আছেন, হাত মিলাবেন, এটাই আমরা আশা করি। এই বলে আমি আমার বক্তব্য। আচ্ছা, কলকাতা থেকে কিভাবে ট্রেন যোগে আসা যায় বা বাসের যোগে আসা যায় এই গ্রামে? কলকাতা থেকে হাওড়া কিংবা সাঁতরাগাছি, সাঁতরাগাছির থেকে বিষ্ণুপুর শহর,
বিষ্ণুপুর শহর থেকে, বিষ্ণুপুর থেকে ভরাগ্রামী অনেক বাস আছে, সেই বাসেও আসতে পারেন। আবার আপনার বিভিন্ন যানচল আছে, মানে জয়রামপুর যে স্টপেজ আছে সেখানেও বাসে আসতে পারেন। নাহলে আপনার ওই কলকাতা থেকে ডাইরেক্ট বাস কলকাতা থেকে ডাইরেক্টও বাস আছে, সেটাও আসতে পারেন। কলকাতা থেকে ধর্মতলার থেকে অনেক বাস আছে ডাইরেক্ট বিষ্ণুপুর, ডাইরেক্ট আপনার এই জয়রামপুর বা এই গুমুট বলে পাশের যে স্টপেজ আছে 3 কিলোমিটার তো 3 কিলোমিটার তফাৎ, এখানে আসতে পারেন। আর সবচেয়ে ভালো ট্রেন যোগাযোগ হচ্ছে হাওড়া কিংবা সাঁতরাগাছির থেকে বিষ্ণুপুর অনেক ট্রেন আছে। হ্যাঁ, সেই আচ্ছা, ট্রেনে- তাহলে হাওড়া থেকে বিষ্ণুপুরগামী যে কোনো ট্রেনে উঠলে পরেই আমরা বিষ্ণুপুর স্টপেজে নেমে হুম। ওখান থেকে বাস অথবা আমার নিজস্ব প্রাইভেট private ট্যাক্সিতেও আসতে এই ভরাগ্রামে আসতে বিষ্ণুপুর স্টেশন থেকে ভরাগ্রাম 22 কিলোমিটার দূরত্ব, যে কোনো ভাবে আসা যায়। বাস, অনেক বাস আছে, অ্যাভেলেবেল বাস সার্ভিস। আর যদি নাও থাকে প্রাইভেট গাড়িতেও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার ফোন নাম্বারটা? আমার ফোন নাম্বার 9647509585। আমার নাম মলয় চক্রবর্তী। আমি বর্তমান এই আশ্রমের সম্পাদকের দায়িত্ব পালন করছি। আপনারা সকলে আমার সঙ্গে আছেন, থাকবেন, এই আশা করি আর কি। ধন্যবাদ মলয়বাবুকে এবং বলয়বাবুকে, এবং ভরা গ্রামবাসীকে আমাদের মুখপাত্র তরফ থেকে আমরা প্রণাম জানাই। ধনঞ্জয় দাস কাটিয়া বাবাজিকে আমাদের সকলের পক্ষ থেকে দণ্ডবত প্রণাম জানাই, এবং নিম্বার্ক সম্প্রদায়ের সকল সাধু সন্ত গুণী মহাজনদের।